নমস্কার। গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কাছে আমার আজকের নিবেদন লেখক জগদীশ গুপ্তের লেখা ছোট গল্প আদি কথার একটি। বেনি একদিন দ্বিপ্রহর রাত্রে শুনিল কে যেন তার ঘরের বেড়ার ওধার হইতে চুপি চুপি ডাকিতেছে। হরি! দু তিনবার পুরুষের গলা, আর হরিবেণীর স্ত্রীর নাম। খানিক কান খাড়া করিয়া থাকিয়া বেনি খুব চুপি চুপি নিঃশব্দে বিছানা ছাড়িয়া উঠিল। পা টিপিয়া টিপিয়া আসিয়া হরাম করিয়া দরজার খিল খুলিতেই যে ব্যক্তি হরি হরি করিয়া ডাকিতেছিল হুড়মুড় করিয়া বন জঙ্গল ঝোপঝাড় ভাঙিয়া দৌড় দিল। বেনি তাড়িয়া গেল বটে, কিন্তু অন্ধকারে ভালো ঠাহর না হওয়ায় সুবিধা করিতে পারিল না। ফিরিয়া আসিয়া বেনি ঘরের দীপ জ্বালিল। বেড়ায় গোঁজা ছিল রামদাখানা, তাহাই দিয়া সে নিদ্রিতা হরিমতির মাথাটা খ্যাচ করিয়া এক কোপে কাটিয়া লইয়া সেই মাথা আর টকটকে রক্ত মাখা দা লইয়া সেই দুপুর রাত্রেই শটান থানায় আসিয়া হাজির হইল। পুলিশের প্রশ্নের উত্তরে বেনি কোনো কথা গোপন করিল না, কোনো কথার প্রতিবাদ করিল না, সোজা খুন কবুল করিয়া গেল। শেষ পর্যন্ত তার ফাঁসির হুকুম হইয়া গেল। এত বড় কাণ্ডটা ঘটিয়া গেল, কিন্তু একেবারে তুচ্ছ কারণে। গোড়ার কথা এই: দাসেরা 5 ঘর গ্রামের একটি প্রান্তে বসবাস করিত, কিন্তু নিরিবিলি নীরবে থাকার মানুষ তারা ছিল না। গাছের তলাকার আমটা, জামটা, সুপারিটা, করমচাটা লইয়া তারা ছেলে বুড়োয়, মেয়ে মদ্যয়, এমনকি বকা বকি কামড়া কামড়ি শুরু করিয়া দিত, যেন ওই দ্রব্যটি একমাত্র সম্বল ছিল। অমুকের ছেলেটা তাহা কুড়াইয়া লইয়া বাড়ি যাওয়ায় একজন একেবারে নিঃস্ব হইয়া গিয়াছে। ক্ষেতের পাকা ধান রাতারাতি গরু দিয়া খাওয়াইয়া দিলে যদি অত হল্লা ওঠে তা তবু মানায়, কিন্তু এ একেবারে প্রাণপণ রেশারেশি। পারে তো এ উহাকে কাটিয়া বাটিয়া খায় এমনই রোগ। এমনই হয় 12 মাস 30 দিন, কেবল গলার আর গালির পাল্লা। বেনি দাসী ছিল পাড়ার বিভীষিকা, সকলের বড়, ঠ্যাঁটা, বদরাগী আর জোয়ান ছিল। সেই ঝগড়ায় বেনিকে আঁটিতে না পারিয়া তাহারই জ্ঞাতি কুটুম্ব প্রতিবেশীরা তাহাকে অতিশয় জব্দ করিবার মানসে যে কৌশল অবলম্বন করিল, গ্রামস্থ মা রাজরাজেশ্বরীর কৃপায় তাহা অচিরাৎ সার্থকই হইল। দাসেরা সব আলাদা ভিটা হইলেও এ বাড়ি ও বাড়ির ঘর দুয়ার একেবারে কোল বেকোল, যেমন শরিকের বাড়ি হয়। শত্রুপক্ষ সন্ধান ডাকিয়াছিল। বেনি কোথায় যাইবে বলিয়া বাহির হইয়াছিল, কিন্তু যায় নাই। কি কারণে পথ হইতেই ফিরিয়া আসিয়াছে। চক্রান্ত করিয়া তাই একজনের হরিমতির এই জার সাজা, ডাকাডাকি, যত কিছু। বেনির ফাঁসির হুকুমের পরই ভাঙন ধরিল। দাসেরা বাস তুলিতে শুরু করিল। সবাই গেল, রহিল কেবল 2 ঘর। সুবল একা, আর স্ত্রী কন্যা লইয়া গোপাল দাস। গোপালের 2 সংসার। প্রথম সংসার প্রথম সন্তান হইতেই মারা যায়। দ্বিতীয় সংসার কাঞ্চন। কাঞ্চনই বটে। মানুষের মন নারীর দেহে, তার মুখে, তার অঙ্গে অঙ্গে যত রূপ, যত সুষমা, যত নিবিড়তা কল্পনা করিতে পারে, সে তাই। মানুষের মনের সেই ধ্যানেরই যেন সে রূপ, আর তেমনই বলিহারি বুদ্ধি। কাঞ্চনের গর্ভে গোপালের 2টি কন্যা
জন্মিবার পর গোপাল একদিন তুলসী তলায় শয়ন করিল। সেটা স্মরণীয় বৎসর। সেবার দেশে গো মোড়কের খুব হুজুগ। গোপাল একটি কন্যার বিবাহ দিয়াছিল, কিন্তু দ্বিতীয়টিকে পার করিবার পূর্বেই সে নিজেই পার হইয়া গেল। তখন তার সেই ছোট মেয়ে খুশির বয়স মাত্র 5। অনাথা কাঞ্চনের এই দুর্দিনে সুবল দাস অগ্রসর হইয়া আসিল, বলিয়া পাঠাইল খুশিকে সে বিবাহ করিতে চায়। কাঞ্চনের অরাজি হইবার কোনো কারণ ছিল না, একটি ছাড়া। সুবল সব দিক দিয়াই মনের মতো পাত্র, দেখিতে খাসা সুপুরুষ, ক্ষেত খামার আছে, অবস্থা ভালোই। তবে তার বয়স বেশি, 23-24, আর খুশির বয়স 5। কিন্তু কাঞ্চন ভাবিয়া চিন্তিয়া শেষে মনকে বুঝাইল, ইহাই বলিয়া যে অমন তো ঢেরই হয়, অমুকের ছেলের, অমুকের ভাইয়ের, অমুকর ভাইপোর বিবাহ হইয়াছে। সে তো ঠিক এই রকমই। ছেলে তাগড়া জোয়ান, মেয়ে একরত্তি। কাঞ্চন রাজি হইতেই সুবল খড় বাঁশ কিনিয়া ঘরামি লাগাইয়া, চাল ছাওয়াইয়া, খুঁটি বদলাইয়া, ঘর দুয়ার ফিটফাট পরিপাটি করিয়া দিল এবং 7 পাক ঘুরিয়া গেল। কিন্তু বিবাহের পর খুশির কাণ্ড দেখিয়া লোকে হাসিয়া বাঁচে না। সে সুবলকে সুবল বলিয়া ডাকে, তুই তোকারি করে, তার কাঁধে চড়িয়া পাড়ায় পাড়ায় বেড়ায়। হাটের দিন বলে, সুবল হাটে যাবি নে? সুবল বলে, যাব। 1 পয়সার বাতাসা আনিস আলাদা করে, আমি খাবো। সুবল বলে, আনবো। তুই আনবি নে। ও মা, ওই দেখ, সুবল বাতাসা আনবে না। আনবো না তা কই বললাম, তবে হাসছিস যে? এমনই রং তামাশা একটা না একটা রোজই হয়। কাঞ্চন শোনে আর হাসে। সুবলের সঙ্গে কাঞ্চনের আগে হইতেই পাড়ার লোক বলিয়া পরিচয় ছিল, তাই এখনো তেমন সংকোচ নাই। সুখেই দিন যায়। সুবল ক্ষেতের ফসল, গাছের ফল এ বাড়িতেই তোলে। খুশিকে আশ্রয় করিয়াই ক্ষুদ্র পরিবারের কৌতুকের কণা ঠিকরায়। হাসি উচ্ছ্বসিত হইয়া ওঠে, চোখের জলের চিহ্ন ছিল না। কিন্তু হঠাৎ একদিন সে দেখা দিল। জালার মুখে রাখিবার উদ্দেশ্যে চালের ধামাটা 2 হাতে আঁকড়াইয়া ধরিয়া মাটি হইতে তুলিয়া খাড়া হইবার সময় সুবলের কোমরের কোনো একটা হাড়ে খট করিয়া শব্দ হইয়া যন্ত্রণায় সে একেবারে টিকটিকির কাটা লেজের মতো ছটফট করিতে লাগিল। কাঞ্চন হায় হায় করিয়া কাঁদিয়া উঠিল। সুবলের মাথায় জল বাতাস দিবে কি তার কোমরে তেল তারপিন দিবে, হঠাৎ তাহারই দিশা সে পাইল না। খুশি কাঁদিতে লাগিল, ওমা, সুবল যে মরে গেল। যাই হোক, শেষ পর্যন্ত তেলের ব্যবস্থাই হইল। সুবলের ব্যথা বড় গুরুতর। দিনে বিবিধ কাজকর্মের ব্যস্ততার যন্ত্রণা তেমন বোঝায় না, কিন্তু সন্ধ্যার পর হাত পা ধুইয়া সুস্থির হইতে গেলেই না যায় দাঁড়ানো, না যায় বসা। শুইয়া শুইয়া তামাক টানা ছাড়া বেচারির আর গত্যান্তর থাকে না। ব্যাধি যখন এমনই প্রবল, তখন অভাবনীয় একটা গুরুতর কাণ্ড ঘটিয়া গেল। হঠাৎ সুবল উঠিয়া বসিয়া যে হাত দিয়া কাঞ্চন অন্যমনস্কের মতো তার কোমরে তেল মালিশ করিতেছিল, সেই হাতখানাই সে খপ করিয়া ধরিয়া ফেলিল। কিন্তু এটা দৈবাৎ নয়। আমরা সুবলের মনের কথা জানি। কাঞ্চনের মেয়ে খুশির রূপ শিখাপ্রসূত শিখার মতোই ছন্দে ছন্দে, রেখায় রেখায় তার মায়ের অনুসরণ করিলেও বিবাহ অন্তে বহু বিলম্বে তার গৃহিণী হইয়া উঠিবার কথা। সহধর্মিণী আজকাল কেউ চায় না।
সুবলরা আরও চায় না। ধান ভানিয়া চাল করিতে পারিলেই এবং স্বামী মাঠ হইতে ফিরিলে সেই চাল সিদ্ধ করিয়া তাহার সম্মুখে দিতে পারিলেই অভিযোগের কিছু থাকে না। কিন্তু সে যোগ্যতা ফুটিতেও খুশির দেরি আছে। তবু সুবল খুশিকে বিবাহ করিয়াছে শুধু ইহাই ভাবিয়া যে সে বয়সে বেশ রূপবতী হবে। লোকে ভাবিয়াছিল তাই, কিন্তু সুবলের উদ্দেশ্য ছিল আগাগোড়া অন্য রকমের। তার লক্ষ্য ছিল ওই কাঞ্চন। খুশিকে বিবাহ করা ছাড়া কাঞ্চনের হামেশা নাগাল পাইবার উপায় তার ছিল না। আবার ইহাও সত্য যে কোমরের ব্যথাটাও তার মিথ্যা। কাঞ্চনকে একান্ত সন্নিকটে আনিতে হইলে ওই কোমরে ব্যথার একটা হেতু সৃষ্টি করাই দরকার। কিন্তু এতদূর মানসিক ষড়যন্ত্রের ফল যখন একটা অতিশয় বর্বর মূর্তি ধারণ করিয়া সহসা দেখা দিল, তখন সে শুধু একজনকে ভয় দেখাইয়া নিরস্ত হইল না, আর একজনকে আঘাতও করিল। কাঞ্চনের প্রচণ্ড ধাক্কায় সুবল আবার মাদুরের ওপর চিত হইয়া পড়িল এবং কাঁপিতে কাঁপিতে বাহির হইয়া আসিয়া অন্ধকার শূন্যের দিকে চাহিয়া কাঞ্চনের নিষ্পলক দুই চক্ষু দিয়া বিদ্যুৎ ছুটিতে লাগিল। কিন্তু চোখে জল তার তখনও আসিল না। জানি না তার পূর্বের কথা, কিন্তু এখন যেন তার জীবনের সকল ব্যর্থতা লোকান্তর হইতে ধীরে ধীরে ফিরিয়া আসিতে লাগিল, অসংলগ্ন, অস্পষ্ট, অসম্পূর্ণ আকারে। যে অমৃতকুণ্ড একদিন কানায় কানায় পরিপূর্ণ হইয়া উঠিতে চাহিয়াছিল, তাহার শূন্যতা যে এত গভীর, এত শুষ্ক আর এত তৃষিত, তাহার যৌবনের সুপ্রচুর দীপ্তর আগেও লক্ষিত হয় নাই। সেই অপার শূন্যতার আর্তশ্বাস কোথা হইতে আজ এমন ক্ষিপ্র বেগে ছুটিয়া আসিয়া আঘাতে আঘাতে তার ভিত্তি পর্যন্ত টলাইয়া দিতে চাহিতেছে। ভয়ে কাঞ্চনের বুক শুকাইয়া উঠিল, চোখে তার জল আসিল এবং ক্রোধেও তার সর্বশরীর জ্বলিতে লাগিল। খুশি ঘুমাইতেছিল। হঠাৎ যাইয়া কাঞ্চন তাহাকে বুকের ওপর তুলিয়া লইয়া দুই হাতে চাপিয়া ধরিয়া তাহারই মাথার ওপর টপ টপ করিয়া চোখের জল ফেলিতে লাগিল। সে রাত্রে উনানে হাড়ি চাপিল না। ঘণ্টাখানেক বেলা হইয়াছে। খুশি কাঁদিতে কাঁদিতে আসিয়া কাঞ্চনকে জড়াইয়া ধরিয়া বলিল, মা, সুবল আমায় লাথি মেরেছে। শুনিয়াই দুরন্ত ক্রোধে কাঞ্চনের পা হইতে মাথা পর্যন্ত থর থর করিয়া উঠিল। শিশু স্ত্রীর প্রতি সুবলের অত্যাচার এই প্রথম। তাহাদের সমাজে স্ত্রী অঙ্গ অস্পৃশ্য নহে, প্রহার গা সওয়া জিনিস। কিন্তু কিরূপ মনোভাব লইয়া সুবলের এই অত্যাচার আজ শুরু হইল, তাহাই কাঞ্চনের অন্তরের প্রত্যেকটি বিন্দু অনুভব করিয়া যেমন তাহার জ্ঞান রহিল না, তেমনি সুবলের খুশিকে বিবাহ করিবার গুহা নিহিত গভীর উদ্দেশ্যটা সহসা আধার কাটিয়া আজ তাহার চোখের সম্মুখে স্বচ্ছ সুস্পষ্ট হইয়া গেল। কাঞ্চন শিহরিয়া উঠিল। মেয়েটিকে কোলে করিয়া যখন কাঞ্চন সুবলের সন্ধানে ছুটিল, তখন মেয়ে চিৎকার থামাইয়া সভয় নেত্রে মায়ের মুখের দিকে চাহিয়া কেবল ফুঁপাইতেছে। অমন প্রলয়ঙ্কর অন্ধকারের বিভীষিকা সে মায়ের মুখে আগে কখনো দেখে নাই। কিন্তু সুবলকে পাওয়া গেল না। সে লাথি ঝাড়িয়াই বাহির হইয়া গিয়াছে। কাঞ্চন ফিরিয়া আসিল, মেয়েকে বলিল, চুপ কর, আসুকগে দেখবক্ষণ। কিন্তু মেয়ের দুঃখ তাহাতে ঘুচিল না। সুবল যখন ফিরিল, তখন কাঞ্চন কুলার ওপর ডাল মেলিয়া তার মাটি বাছিতেছে। সুবলের বুক দুরু দুরু করিতেছিল। সে শব্দটা শোনা গেল না। পায়ের শব্দই অগ্রসর হইতে লাগিল। কাঞ্চন সেদিকে চোখ ফিরাইতে পারিল না,
কিন্তু তাহার মন যেন সহস্র চক্ষু মেলিয়া ফিরিয়া দাঁড়াইয়া দেখিতে লাগিল সুবলের ঘর্মাক্ত ক্লান্তি, তৃষ্ণার শুষ্কতা। কাঞ্চন ডালের মাটি বাছিতে বাছিতে সহজ কণ্ঠেই বলিল, তোমার জল আর গুড় ঢাকা রয়েছে জল চৌকির নিচে, এখনই খেও না যেন, ঘামটা মরুক। সুবল এতক্ষণ ধরিয়া বুকের ভেতর এমন একটা দুর্বহ শঙ্কার পিণ্ডভার বহন করিয়া ফিরিতেছিল যে তার অস্বস্তির অন্ত ছিল না। বিষাক্ত বাক্যের সঙ্গে গরুর পাচন হইতে ঢেঁকির মুগুর পর্যন্ত ইহার মধ্যে যে কোনো প্রহরণটা যথেষ্ট কার্যক্রম মনে হইবে, তাহারই কিছু উদ্দেশ্য না থাকায় তাহার মানসিক যন্ত্রণা বাড়িয়াছে বই তিলার্ধ কমে নাই। গায়ের ঘাম মরিবে পড়ে। আপাতত কাঞ্চনের সহজ কথায় ভয় আর দুর্ভাবনার সজীব পিণ্ডটা তো মরিয়া বাঁচিল। সুবল গামছা ঘুরাইয়া হাওয়া খাইতে খাইতে ঘরে ঢুকিতেছে। এমন সময় খুশি কোথা হইতে চেঁচাইয়া আসিয়া পড়িল, মা, ওই যে সুবল এসেছে। শুনিয়া সুবল মুখ ফিরাইয়া একটু মুচকি হাসিয়া ঘরে ঢুকিয়া গেল। কিন্তু কাঞ্চনের আনত দৃষ্টি কঠিন হইয়া অনেকগুলি কটু উক্তি তার জিহাগ্রে সাজিয়া দাঁড়াইল। ঢকঢক করিয়া এক চুমুকে এক ঘটি জল খাইয়া ফেলিয়া সুবল আহ বলিয়া স্বস্তির একটা নিনাদ করিতেই কাঞ্চন বারান্দা হইতে বলিল, তুমি খুশিকে লাথি মেরেছ কেন? কৈফিয়ত সুবলের প্রস্তুতি ছিল, বলিল, প্যান প্যানানি আমার ভালো লাগে না দিনরাত। খুশি খুব ছোট এবং সম্পর্কে স্ত্রী হইলেও মনে মনে সুবল ভয় করিতেছিল। শুধু ভালো লাগা না লাগার জবাবদিহি ঠিক কাজে লাগিবে কিনা বলা যায় না, কিন্তু কাজে যেন লাগিয়াছে। কাঞ্চনের পক্ষ হইতে তাহার কৈফিয়তের কোনো বাদ প্রতিবাদ আসিল না। মনে মনে খুব একটা আমোদ অনুভব করিয়া সুবল টিপিয়া টিপিয়া হাসিতে হাসিতে আস্তে আস্তে উঠিয়া দরজার ফাঁক দিয়া কাঞ্চনের দিকে মুখ বাড়াইয়া থমকিয়া গেল। দেখিল কাঞ্চনের কথা না বলার কারণ আছে। নিঃশব্দ কান্নার বেগে তাহার দেহ দুলিয়া দুলিয়া উঠিতেছে। মুখে একরাশ কালি মাখিয়া সুবল চোরের মতো সরিয়া গেল। সুবলের অভদ্র অন্তরের কাছে গত সন্ধ্যার যে অপরাধটা এতক্ষণ ত্রাদিশ গুরুতর মনে হয় নাই। কাঞ্চনকে কাঁদিতে দেখিয়া তাহা সহসা এমনই লজ্জার কথা হইয়া উঠিল যে ঘরের বাহিরে আসিয়া কাঞ্চনের সম্মুখীন হইয়াই যেন আর সম্ভব নয়। খুশি আসিয়া বলিল, সুবল, নাইতে যা, মা বললে। সুবল চিত হইয়া শুইয়াছিল। খুশির মারফতে আদেশে সে নড়িল না। খানিক পরে খুশি আবার আসিল, এবার তেলের বাটি লইয়া বলিল, সুবল, নাইতে যা শিগগির, মা বললে। এতই যদি ভয় তবে অমন আর করিস নে। সুবলের প্রাণ ছ্যাঁত করিয়া উঠিল। তৎক্ষণাৎ সে বড় বড় চোখ করিয়া খুশির দিকে চাহিয়া গা ঝাড়া দিয়া তাড়াতাড়ি উঠিয়া বসিল। একেবারেই অসম্ভব হইল, তার বড়ই ইচ্ছা করিতে লাগিল একবার যাইয়া সকর্ণে শুনিয়া আসে কি সুরে কাঞ্চন কথাটা বলিয়াছে, আর স্বচক্ষে দেখিয়া আসে তখনকার মুখের ভাবটি তার। কথায় যেন ক্ষমার সুর বাজিতেছে। খুশি দিল নিষ্প্রাণ খবর শুধু, কিন্তু সে মুখ তখন কঠিন, না কোমল, না কি। দেরি দেখিয়া কাঞ্চন এবার নিজেই আসিল। দরজার বাহিরে দাঁড়াইয়া বলিল, খাবে কি খাবে না বলে দিলেই আমি নিশ্চিন্ত হই। তোমাকে খাওয়ানো ছাড়া আমার আরও ঢের কাজ আছে। যাই। বলিয়া সুবল এক খাবলা তেল মাথায় আর গামছা একখানা কাঁধে লইয়া যেন হাওয়ার ওপর নাচিতে নাচিতে বাহির হইয়া গেল। কিন্তু অসহ্য আত্মগ্লানির সহিত কাঞ্চনের মনে হইতে লাগিল
যতদূর কঠোর হইয়া থাকা তার উচিত তত কঠোর সে হইতে পারে নাই। আপন পেটের মেয়ের প্রতি তাহার যে কর্তব্য, সে কর্তব্য সে পালন করিতেছে না। কত বড় অসহায় অবোধ শিশুটি! খেলা ছাড়া আর কোনো আকাঙ্ক্ষার বীজ আজও তাহাতে অঙ্কুরিত হইয়া ওঠে নাই। ভবিষ্যতের সে প্রবৃত্ত আকাঙ্ক্ষাকে যে ব্যক্তি কলুষিত অন্তরের ছোঁয়াচ দিয়া ব্যর্থ করিয়া দিতে সর্বদাই প্রস্তুত, তাহাকে উচিত শাস্তি দিবার ভার তো তাহারই হাতে। অতিশয় ঘৃণার পাত্র সে। সে এমন দূরের জিনিসকে আজই লাঞ্ছিত করিতে এমন করিয়া অবাধে হাত তোলে। সুবল স্নান করিয়া আসিয়া দেখিল ভাত ঢাকা রহিয়াছে, কিন্তু প্রত্যহ তাহা থাকে না। খুশি পাহারায় রহিয়াছে, বিড়াল না ডিঙায়। সুবল মরা নদীর গরম জলে স্নান করিতে করিতে মনটাকে খুশির হাওয়া লাগাইয়া আরও হালকা করিয়া তুলিয়াছিল। এমনকি একবার ডুব দিয়া উঠিয়া পুনরায় ডুব দিবার কথা খানিকক্ষণ তার মনেই পড়ে নাই। কিন্তু যে অভ্যর্থনা আশা করিয়া সে আসিয়াছিল, কার্যক্ষেত্রে কোথাও তার লক্ষ্য না দেখিয়া বড় দমিয়া গেল। বলিল, তোর মা কোথারে? খুশি বলিল, জানি নে, পান তুই সেজে খাস। কিন্তু সুবলের ভাতের প্রতি রুচি আর পানের প্রতি লোভ আর একটুও রহিল না। কাঞ্চন আসিয়া দেখিল সুবল ভাতের সিকিও খায় নাই, কিন্তু তখন তাহার শ্রান্ত মন যেন দু চক্ষু মুদ্রিত করিয়া এলাইয়া পড়িয়া আছে। একজন না খাইয়া উঠিয়া গেছে, ইহার দুঃখ যেন শুধু অবশ আলস্যের ভারেই তাহার অন্তরাত্মা গ্রহণ করিতে চাহিল না। সুবলের ঘরের কপাট ভেজানো রহিয়াছে। একটুখানি খুলিয়া কাঞ্চন দেখিল সুবল আর খুশি পাশাপাশি শুইয়া ঘুমাইতেছে। সুবলের মুখ ম্লান, খুশির মুখ হাসিতেছে। দৃশ্যটা যুগপৎ, যেমন করুণ তেমনি কৌতুককর। দরজা পুনরায় ভেজাইয়া দিয়া কাঞ্চন যখন চলিয়া আসিল, তখন অপার শ্রান্তির নির্জীবতা ভাঙিয়া তাহার অন্তর বাহিরের শোণিত মর্মে একটা তীব্র জাগরণ কাঁপিয়া উঠিয়াছে। সহসা সমগ্র ব্যাপারটার চরম নিষ্ঠুরতার দিকে তাহার চোখ খুলিয়া গেল। একই শয্যায় স্বামী স্ত্রী নিদ্রিত। পুরুষত্বের পূর্ণ বিকাশে সর্বদেহের অসাধারণ তেজ প্রাচুর্যে একজন যেন পৃথিবীর সমস্ত মর্মহীন রসহীনতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিয়া এখন শুধু সর্বব্যাপী ক্লান্তিতে ভারাক্রান্ত হইয়া নিদ্রিত হইয়া পড়িয়াছে। তাহার পাশে পড়িয়া আছে একটি অতিশয় শিশু। কাঞ্চনের পা দুখানা সম্মুখের দিকে কিছুতেই চলিতে চাহিল না। ফিরিয়া দাঁড়াইয়া সে সুবলের শয়নকক্ষের দ্বার ঠেলিয়া মেয়েটিকে সন্তর্পণে তুলিয়া লইল। কিন্তু মেয়েটিকে কোলে করিয়া বাহিরে আসিতেই তাহার মনের অবস্থা যে কিরূপ দাঁড়াইল তাহা তাহার নিজেরই জানা রহিল না। ঝড়ে যেমন পাতা ছোটে, তেমনি করিয়া যেন পশ্চাতে ভূতের তাড়ায় সেই দ্বীপ্রহরে রৌদ্রেই সে নিরুদ্দেশে ছুটিয়া চলিল। কোথায় যাইয়া থামিবে তাহা তাহার ভাবনার বাইরেই পড়িয়া রহিল। সুবল ঘুম ভাঙিয়া উঠিয়া দেখিল বাড়ি জনশূন্য, এবং সেই সুযোগে বাড়িতে গরু ঢুকিয়া রোদে দেওয়া ধানের 15 আনাই নিঃশেষ করিয়া দিয়াছে। সুবল বার কতক হাঁকিল, খুশি? কিন্তু খুশি তখন মার্দিক ক্রোড়ে, পুরাতন এক প্রতিবেশীর দাওয়ায়। কাঞ্চনকে তো ডাকা চলে না, তাহাকে নিঃশব্দে খুঁজিয়া লইতে হইবে। বিবাহের পূর্বে কাঞ্চনকে সে নাম ধরিয়াই ডাকিত। তখনও অন্তরে জাগ্রত কামনা ছিল, কিন্তু নামের সঙ্গে জড়াজড়ি হইয়া তাহা এমন তীব্র হইয়া ওঠে নাই। আজ তাহাকে নাম ধরিয়া কাছে ডাকিতে তাহার বাকশক্তিটাই যেন দপ দপ করিতে থাকে। কিন্তু সে পদ বন্ধ। এখন সে ডাকে খুশিকে, কিন্তু যাহা বলিবার তাহা বলে কাঞ্চনের উদ্দেশ্যে। কাজ একরকম চলিয়া যায়। খুশিকে ডাকিয়া সাড়া না পাইয়া সুবল এদিক ওদিক এ ঘর সে ঘর খুঁজিয়া দেখিল।
খুশি আর তার মা কোথাও নাই। ধান্য রৌদ্রে দিয়া তাহা অরক্ষিত অবস্থায় ফেলিয়া বাড়ি ছাড়িয়া যাওয়া কাহারও উচিত কিনা সে বিষয়ে তাহার বক্তব্য সে ভালো করিয়াই বলিবে, কিন্তু তিলার্ধ রাগ প্রকাশ করিবে না। মনে মনে এই সংকল্প প্রকাশ করিয়া সুবল যখন হাত মুখ ধুইয়া একটা পান সাজিয়া গালে দিয়া কলিকার মাথায় আগুন দিয়াছে, এমন সময় বাহিরে খুশিরই কণ্ঠস্বর শোনা গেল, দেখ তো মা, আমার ঠোঁট রাঙা হয়েছে কিনা পান খেয়ে। কাঞ্চন আসিতেছে এবং তাহার শব্দেই সুবলের সংকল্প উল্টাইয়া ধানের রাগটাই নিদারুণ হইয়া উঠিল। বড় কষ্টের ধান। কিন্তু আসিল খুশি একা। সুবল বলিল, তোর মা কই? মা ওদিকে দাঁড়িয়ে আছে। মা বললে তুই তোর নিজের বাড়িতে যা, তাই নইলে সে আসবে না। বটে বলিয়া গর্জন করিয়া উঠিয়া সুবল চেঁচাইয়া চেঁচাইয়া বলিতে লাগিল, নেমো খারাপ মেয়ে মানুষ নইলে এমন কাজ কেউ করে? আচ্ছা আমি চললুম, এখনই চললাম। রইল তোমার বাড়িঘর, আর রইলে তুমি। কি করে তোমার দিন চলে তাই একবার আমি দেখব। ভুঁইয়ের ফসল ক্ষেতের শাক দিয়ে কে ওই নাদা পেট ভরাবে তাই আমি দেখব বসে বসে। আমার সঙ্গে বেইমানি। বলিতে বলিতে রাগ নিবিয়া কোথা হইতে হু হু করিয়া জল আসিয়া তার দু চক্ষু পূর্ণ হইয়া গেল। খুশি বলিল, তুই এখনই যা। মা! দ্রুত পায়ের শব্দে খুশি ফিরিয়া চাহিতে না চাহিতেই কাঞ্চন ঠাস করিয়া তাহার পিঠে এক চর বসাইয়া দিয়া তাহাকে শূন্যে লইয়া তেমনি দ্রুত বেগে চলিয়া গেল। সুবলের মুখের ব্যথাটা কাঞ্চন সচক্ষে দেখে নাই, কিন্তু তার কণ্ঠস্বর শুনিয়াছে। কেমন করিয়া সে কণ্ঠস্বর অশ্রুভারে অচল হইয়া অকস্মাৎ থামিয়া গিয়াছে। কাঞ্চনের বুকের ভেতরটা হঠাৎ কেমন করিয়া উঠিল, যেন কে পাক দিয়া মুচড়াইয়া তুলিল। কিন্তু খুশিকে যখন কথাগুলি সে বলিতে শিখায়, তখন তো ঘুণাক্ষরেও সে অনুভব করিতে পারে নাই যে তাহারই কথা অপরের মুখ দিয়া বাহির হইবার সময় এমন দুঃসহ কঠিন হইয়া তাহারই কর্ণে প্রবেশ করিবে। তখন সে হাজারো রাগের মধ্যে মনে মনে একটু হাসিয়াছিল। তা কি সে পারে? আর যাই পারুক, চোখের আড়ালে সে যাইতে পারিবে না। কিন্তু পারে কি না সে পরীক্ষা শেষ হইবার পূর্বেই কাঞ্চনকে উল্টা গাহিতে হইল। খুশি আসিয়া বলিল, মা যেতে বারণ করলে? সুবল কথা কহিল না, হাত তুলিয়া চোখ মুছিল না, চোখ তুলিয়া চাহিলও না। অপমান আর নিমকহারামি তার বড় বাজিয়াছে, কিন্তু বেশিক্ষণ চুপ করিয়া থাকাও চলিল না। খুশির সঙ্গে সঙ্গে সে বাহিরে আসিয়া বলিল, আমি কারো খেয়ালের চাকর তো নই যে হুকুম করলে বেরিয়ে যাও অমনি বেরিয়ে গেলাম, আবার তক্ষুনি হুকুম হলো থেকে যাও অমনি থেকে গেলাম। এত দায় আমার কিসের? প্রশ্ন করিয়া সুবল উঠি পড়ি তামাক টানিতে লাগিল এবং একটু বিলম্বে তার প্রশ্নের জবাব আসিল। কাঞ্চন আড়াল হইতেই বলিল, দায় তোমার নয়, দায় সব আমার, তা আমি জানি, কিন্তু তোমার উচিত ছিল আমার বলবার আগেই সরে যাওয়া। মানুষের আক্কেল তোমার নেই, থাকলে তাই করতে। সুবল বলিল, ঝগড়া করে তোমার সঙ্গে কেউ পারবে না এ জানা কথা, আমি তো নই, কিন্তু আমার অপরাধ কি? সুবলের এই প্রশ্ন যেমন দুঃসাহসিক তেমনই নির্লজ্জ। সুবলের অন্তর্ভূমি কাঞ্চনের চোখের সামনে যেন প্রসারিত হইয়া দেখা দিল। সে যেন স্পষ্ট দেখিতে পাইল বহুদিনের সঞ্চিত ইচ্ছা ক্ষলতায় ছলনায় পরিপূর্ণ হইয়া শামুকের মতো ধীরে ধীরে বুকে হাঁটিয়া অগ্রসর হইয়া হঠাৎ খাড়া হইয়া উঠিয়াছে। কাঞ্চনের গায়ে কাঁটা দিল। পাপিষ্ঠের এই লজ্জাহীন সহজ ধৃষ্টতায় তার ক্রোধের অন্ত রহিল না, কণ্ঠে তার কথা ফুটিল না। ফুটিলে কি সুর বাহির হইত কে জানে। সে শুধু কাঁপিতে কাঁপিতে দু পা সরিয়া আসিয়া আঙুল তুলিয়া সুবলের পরিত্যক্ত বাড়িটা তাহাকে দেখাইয়া দিল
এবং দ্রুত পদে ঘরে ঢুকিয়া মাটিতেই লুটাইয়া পড়িয়া বলিতে লাগিল, ভগবান, আমায় বাঁচাও, বাঁচাও। খুশি আসিয়া খবর দিল, মা, সুবল চলে গেছে। খুশি আশা করিয়াছিল সুসংবাদটা শুনিবা মাত্র তার মা লাফাইয়া উঠিবে, কিন্তু তাহাকে হতাশ হইতে হইল। খুশি আবার ডাকিল, মা, ওঠ না, সুবল চলে গেছে। চলে গেল বলিয়া কাঞ্চন চোখ তুলিয়াই তাড়াতাড়ি ফিরাইয়া লইল। খুশি ছোট্ট মেয়ে, রক্তবর্ণ চক্ষু দেখিয়া অনুসন্ধিৎসা বা সংশয়াকুল হওয়া তার পক্ষে সম্ভব নয়, কিন্তু অপরিসীম অন্তর্দাহীর সহিত কাঞ্চনের মনে হইতে লাগিল, মেয়েকে এই চক্ষু দেখাইবার মতো প্রবঞ্চনা আর পাপ জগতে আর কিছু নাই। সারাদিন সুবলের সাড়া পাওয়া যায় না। সন্ধ্যার পর একটু খুটখাট শব্দ শোনা যায়, আর দেখা যায় সুবলের ঘরের অসংখ্য ছিদ্রপথে বাহির হইতেছে ধোঁয়া। সেই ধোঁয়ার দিকে কাঞ্চন চাহিতে পারে না। দিবসের নিরলস কর্মচঞ্চলতার মধ্যে মনটা তার দিগযন্ত্রের কাঁটার মতো অনুক্ষণ একই দিকের ইঙ্গিতে পরিপূর্ণ হইয়া থাকে। খুট করিয়া একটু শব্দ, কোথায় তার ঠিক নাই। অমনি কাঞ্চনের কান, মন, স্নায়ু, জ্ঞান যেন রোমে রোমে চক্ষু মেলিয়া চাহিয়া ওঠে। বেলায় যত ভাঁটা পড়ে মন তার তত সচেতন হয়। ঘর ঘর করিয়া তার জাঁতা চলে, সপ সপ করিয়া তার ঝাঁটা চলে, খড়খড় করিয়া তার খুন্তি চলে। কিন্তু সকল শব্দের অন্তরালে একটি ক্ষুদ্রতম শব্দ, একটি আগমন বার্তা। ক্লান্ত এতটুকু সুর তার কল্পনার সুদূর দিগন্তরাল হইতে অবিশ্রান্ত মাথা তুলিতে থাকে। হঠাৎ সে থামিয়া পড়ে, শব্দ যেন আসিয়াছে। পরক্ষণেই তার হতাশা আর ক্লেশের অবধি থাকে না। এত আশার প্রথম শব্দটি বুঝি এড়াইয়া গেছে। কাজ ফেলিয়া বহুক্ষণ সে উৎকর্ণ হইয়া থাকে। হঠাৎ একদিন অভ্যস্ত ক্ষণে না আসিল শব্দ, না উঠিল ধোঁয়া। কাঞ্চন খানিক এ ঘর ও ঘর ছটফট করিয়া বেড়াইয়া খুশিকে ডাকিয়া বলিল, ও বাড়িতে সারা শব্দ পাচ্ছি নে, দেখে আয় তো সুবল এসেছে কিনা। খুশি দৌড়াইয়া গেল এবং অনতি বিলম্বেই দৌড়াইয়া আসিয়া খবর দিল, সুবল আসেনি মা। চল দেখে আসি বলিয়া খুশিকে লইয়া সুবলের বাড়িতে কাঞ্চন নিজেই গেল। রান্নাঘরের শিকল খুলিয়াই যে দৃশ্য তার চোখের সম্মুখে সহসা উদ্ঘাটিত হইয়া পড়িল, তাহাতে তার চোখের জল যেন কিছুতেই বশ মানিতে চাহিল না। কলার পাতার ওপর রাশিকৃত উপকরণহীন অভুক্ত অন্ন শুকাইয়া চাল হইয়া উঠিয়াছে, ইন্দুরে তা ঘরময় ছড়াইয়াছে। এ কালকার সন্ধ্যার আহারের আয়োজন। তারপর আজ সমস্ত দিনটা গেছে। অন্নস্তূপের দিকে চাহিয়া কাঞ্চনের চোখ ঝকঝক করিতে লাগিল। এক দৃষ্টে কিছুক্ষণে চাহিয়া থাকিয়া কাঞ্চন বলিল, একটু গোবর কুড়িয়ে আনতো খুশি, এঁটোটা মুক্ত করে ফেলি। কিন্তু সুবলের পরিবারের তাহাতে আপত্তি ছিল। সে বলিল, ও মা, এ যে সুবলের ঘর। তা হোক, তুই আন বলিয়া কাঞ্চন এঁটো সাপটাইতে শুরু করিয়া দিল। কিন্তু কাজ সমাপ্ত হইল না। গোবরের সন্ধানে খুশি উঠানে নামিয়াছিল, সেখান হইতে সে চিৎকার করিয়া বলিয়া উঠিল, ও মা, সুবল এসেছে বলিয়া সে খিলখিল করিয়া হাসিতে লাগিল। খুশির কাছে ব্যাপারটা একেবারেই স্পষ্ট নয়, কিন্তু একটা লুকোচুরির ব্যাপার এখন চলিতেছে এবং সুবল ঠিক এই সময়টিতেই আসিয়া পড়ায় তাহার মায়ের একটু বিপদ হইয়াছে। তাহা খুশির স্বল্প বুদ্ধির কাছেও ধরা পড়িয়াছে। সুবল সোজা ঘরের ভেতর উঠিয়া গেল। কাঞ্চন তখন উঠিয়া দাঁড়াইয়াছে। দুইজন সামনাসামনি দাঁড়াইয়া চারি চক্ষু মিলিত হইল। সুবলের মুখখানা কৌতুক হাসিতে ভরিয়া উঠিতে উঠিতে অকস্মাৎ গম্ভীর হইয়া উঠিল এবং কাঞ্চনের দেহ ও মনের সমগ্র চেতনা একটি মাত্র বিন্দুকে কেন্দ্র করিয়া আবর্তিত হইতে লাগিল, যেমন তীব্র স্রোতের মধ্যে জলের পাক। দূর দূরান্তর হইতে
দৌড়নিবার বেগে আকর্ষিত হইয়া ক্ষুদ্র বৃহৎ অসংখ্য পদার্থ যেমন ঘূর্ণিত জলের গহ্বরে ছুটিয়া আসিয়া চক্ষের পলকে অদৃশ্য হইয়া যায়, তেমনই একটা মহাশক্তির দুর্জয় ক্রিয়া ঘটিতে লাগিল কাঞ্চনের সমগ্র চৈতন্য ব্যাপিয়া। একটি নিমেষে ইহ জগৎ ভূত ভবিষ্যৎ বর্তমান একেবারে মুছিয়া যাইয়া একটি প্রজ্জ্বল বিন্দু শুধু তার চোখের সম্মুখে মুদ্রিত হইয়া রহিল। খুশি উঠান হইতে চেঁচাইয়া বলিল, মা, কে এসেছে দেখো। সুবল মরিয়া গেল। তৎক্ষণাৎ আত্মসম্বরণ করিয়া কাঞ্চন বাহিরে আসিল, কিন্তু যে প্রাণান্তকর আবর্ত তাহাকে এই মাত্র উদ্গীরণ করিয়া ছাড়িয়া দিয়াছে, তাহার চিহ্ন তো সহজে মুছিবার নয়। আগন্তুক রমণী তীক্ষ্ণ দৃষ্টিতে কাঞ্চনের মুখের দিকে চাহিয়া রহিল, কিন্তু প্রশ্ন করিল খুশিকে, ঘরের ভেতর আর কে রে? দুর্গা দুর্গা, আর একদিন আসবলো কাঞ্চন, আজ বড় অসময়ে এসে পড়েছি, তুই বুঝি এখন গা ধুতে যাবি? বলিয়া মুখ টিপিয়া হাসিয়া হাসিটাকে দেখাইয়া দেখাইয়া সে আঁচল চাপা দিল। কাঞ্চন ভাবিল, এই আমার প্রাপ্য, প্রায়শ্চিত্তের শুরু এই। বলিল, না পিসি, চলো আমার ঘরে, সুবলের এঁটোটা মুক্ত করতে এসেছিলাম। পিসি বলিল, তা বই কি, তাছাড়া আর এ সময় কি কাজে আসবি? কাল আসবো, কাজ আমার তেমন কিছুই নেই। বলিতে বলিতে কাঞ্চনের পিসি কাঞ্চনের সক্রি হাতের দিকে একবার বক্র কটাক্ষে চাহিয়া এক পায়ে দু পায়ে বিদায় হইয়া গেল। যেন প্রাণ তার দেহে নাই, এমনই নিশ্চল আর বিবর্ণ হইয়া সে উঠানের মাঝখানেই কাঞ্চন দাঁড়াইয়া রহিল। খুশি তাহাকে দুই হাতে ঠেলিতে লাগিল, মা চলো, ভয় করছে। যে ঘরের ভিতর হইতে কাঞ্চন কলঙ্কের ডালি মাথায় করিয়া এই মাত্র বাহির হইয়া আসিয়াছে, সেই দিকে একবার সে ফিরিয়া চাহিল। অন্ধকারে কিছুই ঠাওর হইল না। খুশির দিকে চাহিতে কাঞ্চনের ভয় করে। রাত্রে সে বেশ থাকে, অন্ধকারের আবরণ যেন তাহাকে একান্ত একাকী করিয়া পৃথিবীর সঙ্গে তার সংস্পর্শের স্থানটিতে একটি দীর্ঘ অটল ছেদরেখা টানিয়া দেয়। সে যেন লুকাইয়া বাঁচে, কিন্তু স্পষ্ট দিবালোকে নিজের দেহটাকে স্পষ্ট দেখিতে পাইয়া তাহার সারা প্রাণ ছমছম করে। খুশিকে স্পর্শ করিতে হাত উঠিয়াই যেন ধাক্কা খাইয়া হাত ফিরিয়া আসে। মনে হয় তাহার স্পর্শের ভিতর দিয়া কি একটা অজ্ঞাত বিষাক্ত বস্তু মেয়ের জীবনের ওপর ছড়িয়া পড়িয়া তার অকল্যাণের আর কিছু বাকি থাকিবে না। খুশি যেন ছাগ শিশু। করালির তৃষ্ণার আগুন তাহার জীবন মুকুলটি লক্ষ্য করিয়া অহরহ জিহবা দুলাইতেছে। কাঞ্চন হঠাৎ শিহরিয়া চোখ বোঝে, চোখ বুজিয়া নিজের দিকে চায়, দেখে দিক চিহ্নহীন অসীম প্রান্তর। তার কোথায় শব্দ নাই, কুয়াশা নাই, শৈত্য নাই, গতি নাই। প্রখর সূর্যকিরণ তাহার মধ্যস্থলে একটি মরীচিকার স্বচ্ছ সরোবর সৃষ্টি করিয়াছে। সর্বদেহ কাঁপিয়া রোমাঞ্চ জাগে। চোখ খুলিয়া বলিয়া ওঠে, চল খুশি, বেরিয়ে আসি। বলিয়া খুশিকে পুরো ভাগে লইয়া কাঞ্চন পল্লীর পথে পথভ্রান্তের মতো চলিতে থাকে। কাঞ্চনের মনের মোটামুটি একটা খবর এতদিনে সুবলের জানা হইয়া গেছে। মনের সেই তীব্র প্রকাশ বর্বরেরও, অন্তত আংশিকভাবেও না বুঝিবার কথা নয়, কিন্তু সেটা কতটা তীক্ষ্ণ, কতটা অনুকূল, তার কোথায় বিঘ্ন, কোথায় বিরাগ, কোথায় বিপত্তি, এত সূক্ষ্ম বিচার এবং অনুভূতির ধার ঘেঁষিয়া যাওয়াও অন্ধ সুবলের সাধ্য নয়। কিন্তু তাহাতে তাহার প্রফুল্ল হইয়া উঠিতে কিছু বাধিল না, অথচ ভয়টাও একেবারে নিঃশেষ হইয়া কাটিতে চাহিল না। কখন অনুকূল আহ্বানটি একেবারে নির্ভয় নিঃসংশয় করিয়া দিয়া অভ্রান্ত হইয়া দেখা দিবে, তাহারই আশা মারাত্মক হইয়া উঠিয়া তাহাকে আশয়াস্তির একশেষ করিয়া তুলিল। সুবল কাজে যাওয়া বন্ধ করিয়া দিল।
খুশি মাঝে মাঝে আসে, নারিকেলের মালাটা গাছের তালাকার ফলটা কুড়াইয়া লইয়া যায়। সুবল তাহাকে আসিতে দেখিয়াই জিজ্ঞেস করে, তোর মা আমায় ডেকেছে নাকি? খুশি বলে, না। তবে তুই এখানে কেন? বলিয়া তরাং করিয়া লাফাইয়া উঠিয়া সুবল বারান্দা হইতে আঙিনায় পড়ে। খুশি ছুটিয়া পালায়। কাঞ্চন আসে, বলে, খবরদার, খুশির গায়ে হাত তুললে তোমার ভালো হবে না। থাকিতে থাকিতে সুবল ছিঁচকে হইয়া উঠিল, ছোঁ ছোঁ করিয়া বেড়ায়, উঁকি ঝুঁকি মারে, শুভযোগের ক্ষণটি খোঁজে। কাঞ্চনের দেহ ভালো নাই, চক্ষু কোটরে প্রবেশ করিয়াছে, রঙে ময়লা লাগিয়াছে, একটা জীর্ণ শুষ্কতা যেন তার সর্বাঙ্গ ছাইয়া ফেলিতেছে। মাঝে মাঝে হঠাৎ মাথা ঘুরিয়া সে চোখে অন্ধকার দেখে। সর্বশরীরের এমনই অবসাদ অশেষ দৌর্বল্য লইয়া কাঞ্চন শুইয়া আছে। ঘরের ভিতরকার মাটির প্রদীপটি টিপ টিপ করিয়া জ্বলিতেছে। খুশি ঘুমাইয়া পড়িয়াছে। সুবল কাঁপিতে কাঁপিতে কাঞ্চনের দাওয়ায় উঠিল। নিঃশব্দে দরজায় চোখ লাগাইয়া দেখিল, কাঞ্চন চোখ বুজিয়া পড়িয়া আছে, গায়ে কাপড় নাই। বন্ধ দরজার সামনে সুবল মুহূর্তেক আড়ষ্ট দেহে দাঁড়াইয়া থাকিয়া ঠেলিয়া দরজা খুলিল এবং তাহারই শব্দে চোখ খুলিয়া দরজার সম্মুখেই সুবলকে দেখিয়া কাঞ্চন তাড়াতাড়ি কাপড় টানিয়া গায়ে দিয়া উঠিয়া বসিল এবং পরক্ষণেই তাহার সকল আচ্ছন্নতা ভাঙিয়া কণ্ঠ দিয়া যে স্বর নির্গত হইতে লাগিল, সুবল তেমনটি আর কখনো মানুষের মুখে শোনে নাই। কাঞ্চন চিৎকার করিতে লাগিল, যাও যাও যাও, আমার সামনে থেকে শিগগির যাও, যাও বলছি, যাও। তার কণ্ঠস্বরে আর মাটির প্রদীপের দুর্বল আলোকে কাঞ্চনের মুখাবয়বের যেটুকু দেখা গেল তাহাতেই সুবল চমকিয়া একেবারে কাঠ হইয়া গেল। সে দৃষ্টিতে হিংস্র রক্তালুতা ছাড়া আর যেন কিছু নাই। কাঞ্চনের দুর্বল মস্তিষ্ক এতটা উত্তেজনা সহ্য করিতে পারিল না। চিৎকার কণ্ঠের ঊর্ধ্বতম সোপানে উঠিয়াই সহসা বন্ধ হইয়া সে জ্ঞান হারাইয়া সেইখানেই লুটিয়া পড়িল। কিন্তু সুবলের পশুত্ব তখন ক্ষিপ্রতার চরম স্তরে উঠিয়া গেছে। উভয়ে আর কথা কয় না। অভিশপ্ত রাজপুরীর মতো অপরিসীম চঞ্চল অশান্তি নিষ্পন্দ পাষাণ হইয়া গেছে। বামনদাস অধিকারীর ডাক নাম জুজু। কথাটি আকারে ছোট কিন্তু অর্থে গভীর। বামনদাসের পরাক্রমে বাঘে গরুতে একই ঘাটে জল না খাইলেও অনাচার যে গ্রামের চতুর্সীমার মধ্যে ঘটিবার উপায় নাই, ইহা ঠিক। বামনদাস সুবলের বাস্তুবাটির মাটির মালিক। গ্রামের অতি আধুনিক এই নৈতিক অস্বাস্থ্যের কথা তিনি আগে কিছুই শোনেন নাই। পিসি সেদিন স্বচক্ষে সেই কাণ্ডটি দেখিয়াও প্রকাশ করে নাই। পিসি জানিত ভগবান আছেন, পাপের ফল তিনি পাপীর অঙ্গেই একদিন না একদিন ফুটাইয়া তুলিবেন। পিসির আশা ফলবতী হইয়াছে এবং পিসির চক্ষেই তাহা ধরা পড়িয়াছে। কানে কানে চলিতে চলিতে কথাটা একদিন বামনদাসেরও কানে ঢুকিয়া গেল এবং মাটির মালিক মাটি ছাড়িয়া লাফাইয়া উঠিয়া একেবারে প্রজ্বলিত হুতাসনের মতো ক্রুদ্ধ হইয়া উঠিলেন। মাথায় জটা থাকিলে তাহার খাড়া হইয়া আকাশ স্পর্শ করিত নিশ্চয়ই। পাকাড়লে আও বলিয়া হুহুঙ্কারে হুকুম দিয়া তিনি গ্রেপ্তার করাইয়া আনিলেন আগে সেই পাপিষ্ঠাকে, তারপর সুবলকে। পিসিও সেখানে ছিল। কাঞ্চনকে দেখিয়াই সে লজ্জায় মুখ ঢাকিয়া আড়ালে যাইয়া ওত পাতিয়া বসিল। বামনদাস বলিতে লাগিলেন এবং সে শব্দ বোধহয় সত্যস্বরূপ মহাপুরুষের পাদপাঠে মাথা ঠুকিতে লাগিল, মেয়ে মানুষে আশকারা না দিলে বেটা ছেলের সাধ্য কি তার কাছে এগোয়? কথা কোশনে যে হারামজাদি। তারপর এমনই ব্রহ্মতেজ শব্দ ব্রহ্মের মূর্তি ধরিয়া তার মুখ দিয়া অনর্গল বাহির হইতে লাগিল যে বাড়ির লোকে শুনিয়া শিহরিয়া কানে আঙুল না দিক অবাক হইয়া গেল। তারপর কাঞ্চনের চুল ধরিয়া তাহাকে মাটিতে ফেলিয়া এমন খড়ম পেটা করিলেন যে ভূত মারের চোটেও পালায় না।
সে তখন ওই মার দেখিলেই পালাইত। বামনদাস শ্রান্ত হইয়া একটু বসিলেন। সুবলের ব্যবস্থা পরে হইবে। কাঞ্চনের গা ফাটিয়া রক্ত গড়াইতে লাগিল। তার ধূলি লণ্ঠিত রক্তাক্ত দেহ সম্মুখে করিয়া একদিকে বসিয়া রহিলেন কম্পিত কলেবর বামন দাস, অন্যদিকে বসিয়া রহিল নির্বাক সুবল। রক্তধারার দিকে বিহলের মতো চাহিয়া থাকিতে থাকিতে সুবল সহসা হাহা করিয়া কাঁদিয়া উঠিয়া বামন দাসের পায়ের ওপর আছাড় হইয়া পড়িল, বলিল, যত দোষ আমার, আমাকেও মারুন। যত দোষ সুবলের ইহা বামন দাস বিশ্বাসই করিলেন না। লাথি মারিয়া সুবলকে সরাইয়া দিয়া বলিলেন, বড়ই মায়া দেখছি। আমার নাম বামন দাস অধিকারী। আমি সব বুঝি, সব জানি। স্বর্ণলঙ্কা ছাড়ে খাড়ে গেল উড়ি জন্যে, কুরকুল ধ্বংস হলো উড়ির জন্য। আমায় কিছু শেখাতে কেউ এসো না। মাগিতে জাদু না করলে পুরুষ কি অমনি ভেড়া হয়? হারামজাদা, তোরও কি বুদ্ধিশুদ্ধি নেই? বামন দাসের মারিবার ইচ্ছাটা কাঞ্চনের ওপরেই ব্যয় হইয়া গিয়াছিল। স্বর্ণলঙ্কা ছাড়ে খাড়ে যাইবার এবং কুরুকুল ধ্বংসপ্রাপ্ত হইবার কারণটি ব্যক্ত করিয়া এবং বুদ্ধিহীনতার জন্য সুবলকে ধিক্কৃত করিয়া তিনি হাঁকিলেন, কে আছিস রে? হতের আসামি ভীমদাস সেখানে হাজির ছিল। তাহাকেই সম্মুখে পাইয়া বামন দাস হুকুম দিলেন, ডেকে আন ষষ্ঠী, ফটিক, মানিক, নিবারণ, এদের সবাইকে, আর পথে যাকে পাবি ধরে আনবি। সুদের দায় বড় দায়। বামন দাসের মুখের কথা ভালো করিয়া না ফুরাইতেই ভীমদাস তীর বেগে ছুটিয়া বাহির হইয়া গেল। ষষ্ঠী, ফটিক, মানিক, নিবারণকে এবং পথে যাহাকে পাইয়াছে তাহাকেই ধরিয়া আনিয়া ভীমদাস বামন দাসের বাড়ি দেখিতে দেখিতে লোকে পূর্ণ করিয়া দিল। বামন দাস বলিলেন, আয় সঙ্গে বলিয়া তিনি নিজেই কুঠার হস্তে অগ্রসর হইয়া গেলেন এবং তাহার নেতৃত্বে ষষ্ঠী, ফটিক, মানিক, নিবারণ সবাই মিলিয়া কাঞ্চন আর সুবলের বাঁশের ঘর আর রান্নার চালা 2 মিনিটে ভূমিসাৎ করিয়া দিল। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা দাঁড়াইয়া দাঁড়াইয়া পাপের এই শাস্তিভোগ প্রত্যক্ষ করিল। ফিরিয়া আসিয়া ষষ্ঠী, ফটিক, মানিক, নিবারণ প্রমুখ জনতাকে সম্বোধন করিয়া বামন দাস বলিলেন, তোরা সবাই একটা করে লাথি মেরে যা এই শালির পিঠে, বলিয়া কাঞ্চনকে দেখাইয়া দিলেন। কিন্তু তাহার এই আদেশ কেহ পালন করিল না। বোধহয় তার পিঠের ওপরকার রক্তমাখা কাপড়ের দিকে চাহিয়াই সেদিকে কাহারও পা উঠিল না। কেবল পিসি দূর হইতে বলিল, ও মা, আবার কি হবে? বামন দাস তখন নিজেই কাঞ্চনের পিঠে আর এক লাথি এবং সুবলের ঘাড়ে আর এক ঘুষি মারিয়া বলিলেন, গ্রামের সীমানা পার করে দিয়ে তবে আমার কাজ শেষ, যা ওঠো, বলিয়া তিনি গ্রামের পশ্চিম সীমানার দিকে আঙুল তুলিয়া রহিলেন। খুশি তখন তার মায়ের কোলের ওপর চিত হইয়া বলিতেছে, মা ওঠো, চলো বাড়ি যাই। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক জগদীশ গুপ্তের লেখা ছোট গল্প আদি কথার একটি। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।